হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সম্পর্কে। গত 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র এবং জনতা মিলে অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে সে দেশের ক্ষমতায় থাকা সরকার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতে চলে এসেছে। সেই সাথে সাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতা লিডার তারা দেখেছি সে দেশ ছেড়ে পালিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে এবং কেউ বা তারা আত্মগোপনে আছে। আবার কিছু কিছু মানুষকে দেখলাম অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছে। এই অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি বাংলাদেশে বর্তমান সময়ে উপদেষ্টা নিয়োগ করে সে দেশ চলছে। বিশেষ করে ডক্টর ইউনূস থেকে শুরু করে নিয়ে আসিফ নজরুল, নাহিদ আসিফ, এরা সবাই মিলে বর্তমান বাংলাদেশটাকে চালাচ্ছে। কিন্তু এই 5ই আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিকভাবে কোন দলগুলো কতটা উত্থান হচ্ছে, কার কতটা পতন হচ্ছে, সে বিষয় নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। 5ই আগস্টের পরে আমরা দেখেছি দুটো দল খুব ভালো জায়গা পপুলারিটি পেয়েছিল। এক হচ্ছে বিএনপি, খালেদা জিয়া, আর একদিকে হচ্ছে জামাত, ডক্টর শফিকুল ইসলাম। জামাতকে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সময়ে তাদেরকে ব্যান করা হয়েছিল। পুরোপুরিভাবে সেই রাজনৈতিক দলকে ঘোষণা করা হয়েছিল যে এই দল এখানে নিষিদ্ধ। কিন্তু বর্তমান সময়ে দেখেছি রাজনৈতিক বা এই ডামাডোলে বাংলাদেশে তারা তাদের জায়গা আস্তে আস্তে ফিরে আসছে। বিশেষ করে একটা জিনিস আমরা দেখতে পারি, 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সবজি বা বিভিন্ন জিনিসগুলোকে দ্রব্যমূল্য হয়েছিল। সেই সময় সাধারণ মানুষগুলো যে সমস্ত মানুষকে প্রতিহত করেছে, সিন্ডিকেট ভেঙেছে, ছাত্ররা বিভিন্ন সভা সমাবেশে গিয়ে হাত বদল এক রাজনৈতিক দল অতীতে এই সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত ছিল বলে বর্তমান সময়ে কারা জড়িত আছে তার জন্য দ্রব্যমূল্য হচ্ছে এই বলে বিএনপিকে দেখে দেওয়ার চেষ্টা হয়েছে। আর বিএনপি এই সময় বাংলাদেশের একটা ওই যেরকম বলে ভাঙাচোরা একটা দলের মতো আছে। কারণ বর্তমান সময়ে বিএনপির সব থেকে যিনি প্রসিদ্ধ খালেদা জিয়া, তার শরীর অসুস্থতার জন্য তিনি সেখান থেকে কাতার বা লন্ডনে চলে যাচ্ছে। লন্ডনে যাবে, তিনি তার শরীর সুস্থতা করাবে, সেখান থেকে যাবে হজে, সেখান থেকে আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। এই সময় বাংলাদেশের মাঠে বিএনপি তেমন কোনো জাতীয় দলের বা নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দু একজনা যারা আছে এরা ছোটোখাটো। অথচ উল্টো সাইডে আমরা যদি ভালোভাবে দেখি জামাতি ইসলামী এই সুযোগটায় কাজে লাগিয়ে তারা তাদের দলগুলোকে একের পর এক সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। জামাতে ইসলামী ডক্টর শফিকুল ইসলাম বিভিন্ন সভা সমাবেশ একের পর এক তিনি ঘটাচ্ছে, মানুষদের সঙ্গে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করছে। এমনকি তিনি খুব জোর গলায় বলছে যে আমাদের এই রাজনৈতিক দলের ভিতরে কেউ কোনোদিন 1 টাকাও দুর্নীতি করেনি বা ভবিষ্যতে করবে না। এমনকি জামাতে ইসলামীর একটা শাখা সংগঠন ছাত্র শিবির, তারা দীর্ঘদিন ব্যান থাকার পরেও বাংলাদেশের সমস্ত কলেজগুলোতে ঢালু আকালে একের পর এক স্টেপ বাই স্টেপ তারা সভা সমাবেশ করছে, তাদের ছাত্র শিবিরের সম্পাদক ইত্যাদি ঘোষণা করে যাচ্ছে। আর ছাত্র শিবির তারা একের পর এক মানুষদেরকে কানেক্ট করছে, প্রত্যেকটা মানুষকে তাদের কাছে টানার জন্য সুন্দরভাবে কিছু কাজকাম তারা রাজনৈতিকভাবে করে যাচ্ছে। উল্টো দিকে বিএনপিকে দেখুন, তারা প্রতিদিন একের পর এক প্রবলেম তারা ফেস করে চলেছে আর তাদের রাজনৈতিক দলের মান ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। কোনো জায়গায় বিএনপির কোনো মানুষ দেখেছি চাঁদাবাজি করার জন্য ধরা পড়ছে, আবার কিছু কিছু মানুষ বিএনপি করার সাথেও মানুষদের সাথে চড়াও হচ্ছে, মানুষ আস্তে আস্তে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে। আর এক্ষুনি খালেদা জিয়া তো সে নেই ওই দেশে, সেখান থেকে চলে গেছে সে লন্ডন, সেখানে আছে তারেক জিয়া তার ছেলে। বিএনপির যে খুব সুন্দর একটা পরিকাঠামো সে যারা নেতৃত্ব দেয় তারা এখন লন্ডনে থাকার জন্য জামাত এই সময়ে তারা তাদের রাজনৈতিক দলটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। এমনকি বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখেছি, জামাতের অতীতের যিনি প্রতিষ্ঠাতা হিসেবে খুব ভালো জায়গা ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি ইন্তেকাল করার পরেও তানার সাথে যারা জলসা জুলুস করেছে, তানাকে যারা ফলো করে
বা ওয়াজ মাহফিলে ফলো করে সেই সমস্ত বক্তাগান এই সময় জামাতে ইসলামীর হয়ে খুব সুন্দরভাবে মানুষদের সাথে কানেক্ট করছে। বিভিন্ন জায়গায় সভা সেমিনারে তারা কানেক্ট হয়ে মানুষদেরকে বোঝাচ্ছে যে আগামী সময়ে কাকে আপনারা ভোট দেবেন, কোন রাজনৈতিক দলকে আপনারা কাছে থেকে দেখবেন, কাকে ভোট দিলে আপনাদের উপকার আসবে। এই সমস্ত জিনিসগুলো ওয়াজ মাহফিলের ভিতর দিয়েও মানুষদেরকে ব্রেন ওয়াশ করা শুরু হয়ে গেছে। বিশেষ করে একটা জিনিস আপনাদের বলতেই হবে, গত কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে এসেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব। এই মিজানুর রহমান আজহারি সাহেবের এক একটা ধর্মসভায় 20-25 লক্ষ পর্যন্ত মানুষ চলে আসছে। আজহারি সাহেব সেখানে তাদেরকে সুন্দরভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো শেয়ার করছে। সঙ্গে গত কয়েকদিন আগে তিনি একটা মন্তব্য করেছেন যে অতীতে যে কোনো রাজনৈতিক দল খেয়েছে, চাঁদাবাজি করেছে, তারা তো এখন চলে গেছে, আবার নতুন একটা রাজনৈতিক দল তারা চাঁদাবাজি করার জায়গায় চলে এসেছে এবং তারা খাবে। এই কথাটা বলেছে, তিনি কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে বা কোনো রাজনৈতিক দলের নাম করে বলেনি। বাট এই কথাটাকে নিয়ে বিএনপির একজন খুব বড় ধরনের লিডার সেই কথাটার প্রতিবাদ করেছে যে আজহারি না মাঝহারিকে একজন এসেছে, সে আমাদেরকে বলেছে। নিজে এই যে ইচ্ছা করে গায়ে পেতে নেওয়া, মানুষ এ থেকেই পরিপূরকভাবে ভাবতে বা বুঝতে পেরেছে যে ইন ফিউচার বিএনপি যদি ক্ষমতায় আসে 100% তারা এই সমস্ত জায়গায় থেকে কাটমানি, সেই সাথে সাথে দুর্নীতি, সিন্ডিকেট এগুলো খাবে। কারণ একজন বক্তা যখন সবার সামনে বলছে যে একদল চলে গেছে আর একদল ফের খাবে বলে বসে আছে, সুতরাং সে গায়ে পেতে নিচ্ছে, মানে তার দলের লোক এগুলো করে বা করছে। উল্টো সাইডে এই সময় আমরা দেখেছি মানুষগুলোর বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে যে সত্যি তো এখন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নেই, কিছুদিন পরে হয়তো নির্বাচন হবে, কোনো না কোনো রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ফলাফল ঘোষণার পরে একটা মসনদে বসবে। কিন্তু এই সময়ে যদি কেউ গায়ে পেতে নেয়, তাহলে এ থেকে তো আমাদের বুঝতে বাকি রইল না যে অবশ্যই তারা ইন ফিউচারে এই কাজগুলো করবে। উল্টো সাইডে জামাতের আমির, তার একটা কাজ আমরা দেখতে পেয়েছি, তিনি সুন্দরভাবে প্রতিক্রিয়া দিয়েছেন যে আমাদের এই রাজনৈতিক দল অতীতে কি আর ভবিষ্যতে কি, জীবনে 1 টাকাও দুর্নীতি আপনারা দেখাতে পারবেন না। এই রাজনৈতিক দলের নেতা, লিডার, আমির, সভাপতি, চেয়ারম্যান কেউ যদি কোনো দিন 1 টাকা দুর্নীতি করে, কোনো পুলিশ প্রশাসন কাউকে শেয়ার করতে হবে না, কাউকে বলতে হবে না। সর্বপ্রথম আপনি জামাতের যিনি কেন্দ্রীয় অফিস আছে সেখানে জানাবেন, আমরা কি তার শাস্তি দেয় আপনারা দেখবেন। তাহলে এত বড় একটা মানুষদেরকে অফার দিচ্ছে যে আমাদের এই দল কোনোদিন দুর্নীতি করবে না। মানুষ আস্তে আস্তে জামাতের ভিতরে কিন্তু আস্থা খুঁজে পাচ্ছে। আর বিএনপি তাদের বহু বড় একটা রাজনৈতিক দল হওয়ার পরেও মানুষদেরকে আস্থা আজও পর্যন্ত অর্জন করতে পারছে না। উল্টো সাইডে আরেকটা জিনিস কি হয়েছে দেখুন, এই গত কয়েকদিন আগে ছাত্র শিবিরের একটি সংগঠন হয়েছে, কেন্দ্রীয় সংগঠন। সেই কেন্দ্রীয় সংগঠনের যিনি সভাপতি ও সম্পাদক নিযুক্ত হয়েছে, সেই জায়গাতে ছাত্র সমন্বয় হিসেবে সার্জিস আলম সেখানে চলে গেছে এবং জামাত শিবিরের একটা শাখা ছাত্র শিবিরকে বলেছে যে এরা আমাদের অভ্যুত্থানের সময় আমাদের সাথী ভাই ছিল। তাহলে এই জায়গায় থেকে তো জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন আছে তারা তো একদিক থেকে অনেকটা প্লাস পয়েন্ট পেয়েই গেল। আর বিএনপির একটা জিনিস আপনারা দেখুন, এই ছাত্র যে শিবির আছে এদের বিপরীত সাইডে একটা টিম আজও পর্যন্ত বিএনপি থেকে ভালোভাবে দাঁড়াতে পারেনি। অথচ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের ফেস ভ্যালু থাকার পরেও তারা ঠিকমতো কাজে লাগতে পারছে না। আগামী 8 মাস 9 মাস অথবা 1 বছর পরে যখন রাজনৈতিকভাবে ভোট হবে, তখন বিএনপি কতটা মাটি তারা আয়ত্ত করতে পারবে। কিন্তু জামাতে ইসলামী এই সময়ে মানুষদের সাথে যেভাবে কানেক্ট হচ্ছে, আই হোপ তারা কিন্তু একটা ভালো আস্তে 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 জায়গায় যাওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষদের বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে। আপনি দেখুন বিভিন্ন আলেম ওলামাকে এই সময়ে জামাতরা মাঠে নামিয়ে দিয়েছে। সেটা হতে পারে আমির হামজা, গোলাম রব্বানী সাহেব, মিজানুর রহমান আজহারি, সাদিকুর রহমান আজহারি, তারেক মনোহর, এরকম করে বিভিন্ন আলেম ওলামা যারা বাংলাদেশের ফার্স্ট ক্যাটাগরিতে ভালো রকম একটা প্রসিদ্ধ মুখ বা অনেক মানুষ যাদেরকে চেনে, যাদের একটা ফেস ভ্যালু আছে, যারা জলসা বা ওয়াজ মাহফিলে গেলে প্রচণ্ড মানুষ তার জলসায় বা মাহফিলে একটা স্রোত দেখা যায়, তারা এটাকে হাতিয়ার করে অনেকটা জামাতি ইসলামের দিকের হয়ে বিভিন্ন রকমভাবে ওয়াজ মাহফিলগুলো করে মানুষদের মনে জামাতের একটা ধারণা দিচ্ছে। আর মিজানুর রহমান আজহারি প্রচুর 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 একটা দর্শক তার আসে, তিনি এই সময় যে কথাগুলো বলবে মানুষরা এগুলো তো অবশ্যই নেবে।
সুতরাং বাংলাদেশ এখন স্বাধীন 5ই আগস্টের পরে, সেখানে তো কোনো রাজনৈতিক দলের এখন সরকার চলে না, প্রত্যেকেই বৈষম্য বিরোধী রয়েছে, যার মন্তব্য করতেই পারে, ব্যক্তিগতভাবে যে যার ইচ্ছা সুন্দরভাবে মতামত পেশ করছে। কিন্তু বিএনপি এই জায়গাটায় অনেকটা পিছিয়ে আছে জামায়াতের থেকে। অন্য অন্য রাজনৈতিক দল যেগুলো আছে তারা কিন্তু তাদের যে গুটিগুলো খুব সুন্দরভাবে সাজাতে পারছে না, বাট জামাতে ইসলামী দেখতে পাচ্ছি একের পর এক স্টেপ বাই স্টেপ তাদের রাজনৈতিক দলটা বাংলাদেশে আস্তে আস্তে সুন্দরভাবে ঢালু আকারে তৈরি করে নিচ্ছে। এ থেকে দুটো জিনিস আমাদের হতে পারে। প্রথম নম্বর কথা, জামাতে ইসলামী অনেকটা ইসলামিক একটা দলের ওপরে নির্ভরশীল, তারা অনেকটা ইসলামিক বিষয়গুলো নিয়ে তারা থাকে। আর বাংলাদেশ এমন একটা জায়গায় তারা ওয়াজ মাহফিলে একটা কিছু হলে কোরআন দিয়ে আইন বাস্তবায়ন করা উচিত, বা ইসলামিক তারা আইন নিয়ে বিভিন্ন রকম কথা বলে বলে সে দেশের মানুষেরা বিভিন্ন সময় বলে থাকে। আর এই সময় আমরা দেখেছি মানুষরা পুরোপুরিভাবে যে কোনো না যে কোনো একটা দলের সাপোর্ট দেওয়ার জন্য তারা যে কোনো না যে কোনো রাজনৈতিক দলকে ভালোবেসে ফেলছে। আর বিশেষ করে এই জামাতে ইসলামীর যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম, তার বিভিন্ন বক্তব্যগুলো আমরা দেখছি খুব সুন্দরভাবে গঠনমূলক এবং ভদ্রতাভাবে তিনি প্রতিনিয়ত শেয়ার করছেন, যাতে ফেস টু ফেস মানুষের সাথে কানেক্ট হতে পারে। কারণ ইন ফিউচার যখন ভোট হবে তার ভোটটা আস্তে আস্তে যাতে বাড়ে। আর দীর্ঘদিন ধরে বাংলাদেশে জামাতে ইসলামী বা ছাত্র শিবির এরা যে ব্যান ছিল আওয়ামী লীগের সময়ে, আর আওয়ামী লীগের সময়ে সব থেকে বেশি যদি নির্যাতন হয় এই রাজনৈতিক দল বা এই ছাত্র সংগঠনের উপরে হয়েছে। সুতরাং মানুষদের একটা এই জায়গায় আস্থা রয়েছে যে এদের উপরে এতটা কন্ট্রোভার্সিয়াল করা হয়েছে, এদেরকে ব্যান করা হয়েছে, কত নির্মম অত্যাচার করা হয়েছে, এইগুলো মানুষের একটা আবেগ, যে আবেগ আছে এই আবেগের দিক দিয়ে জামাতে ইসলামী অনেকটা কাজে লেগে গেছে। অথচ বিএনপিতে দেখুন প্রচুর হারে মুক্তিযোদ্ধা রয়েছে যারা স্বাধীনতা অর্জন করেছে, তারপরেও বিএনপির নাম আস্তে আস্তে মিশে যাচ্ছে। বিএনপি সেইভাবে ঢালু অকলে প্রচার করতে পারছে না বা মানুষদের কাছে কানেক্ট হতে পারছে না। আপনারা দেখুন জামাতে ইসলামী কিন্তু তাদের গুটি একের পর এক চালছে। যেরকম বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন যার নাম ছিল ইলিয়াস হোসাইন, বর্তমান নিউ ইয়র্কের বাসিন্দা। সে গত কয়েকদিন আগে একজনকে লাইভে নিয়ে এলো যিনি স্বাধীনতা সংগ্রামের সময় অবদান রেখেছিলেন, ডক্টর মেজর ডালিম। এই মেজর ডালিমকে নিয়ে যখন তিনি বক্তব্য দিতে এসেছেন, সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের প্রবলেমগুলোকে মেজর ডালিমের কাছ থেকে বার করে নিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে যে সত্যি অনেকটা মিথ্যে বলেছে, সেই ইতিহাস যা লিখেছিল অনেকটা ইতিহাসে ভুল ভ্রান্তি আছে, ইত্যাদি ইত্যাদি এরকম। সেই সঙ্গে সঙ্গে এই ইলিয়াস হোসাইন সে কিন্তু এই মেজর ডালিমকে দিয়ে বিএনপির বিষয়ে একটা কথা বলতে বলেছে, যে বিএনপির যিনি সব থেকে ছিল উনি কিভাবে মারা গেছেন, ওই খালেদা জিয়ার বর যিনি রয়েছে ওনার বিষয়টা যখন বলেছে, তখন আমরা দেখেছি উনি বলছে কোরআন শুয়ে শপথ করেছিল, পরবর্তী সময়ে সেই জায়গায় দাঁড়িয়ে ছিল না বলে তানাকেও মারা হয়েছে। সুতরাং মানুষের কাছে যে আস্থাটা ছিল বিএনপি এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একটা যে জিগির তুলে দিয়ে মানুষের কাছে একটা দীর্ঘদিন ধরে প্রসিদ্ধ ছিল, সেই জায়গাটা মানুষের কাছে আস্তে আস্তে কমে আসছে। এবং শিক্ষিত বিভিন্ন ছেলেগুলো আমরা দেখেছি সে দেশের বর্তমান সময়ে ওই যে মেজর ডালিমের ভিডিওটা দেখার পরে তাদের মনে অনেক প্রশ্ন এসে গেছে যে সত্যি সত্যি বাংলাদেশে মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিল, জিয়াউর রহমান রেখেছিল, কিন্তু সত্যি কথা কি 30 লক্ষ মানুষ সেখানে মারা গেছিল, সত্যি কি এগুলো নয়? বিভিন্ন রকম কোশ্চেন আসছে এখন। সুতরাং এই জায়গা থেকে এখন বাংলাদেশের ইন ফিউচার রাজনৈতিক প্রেক্ষাপটে কে জিতবে আর কে হারবে এটা তো জানা যাবে তখন যখন ভোট হবে। কিন্তু তার আগে একটা জিনিসে বুঝতে আপনারা পারবেন যে কে জিততে পারে আর কে হারতে পারে, কে কতটা মানুষের সঙ্গে কানেক্ট হয়েছে, কে কতটা রাজনৈতিকভাবে মানুষের মনে জায়গা করেছে। কারণ সেখানে এখন কোনো রাজনৈতিক দল নেই, পুরোপুরিভাবে একটা অরাজনৈতিকভাবে দেশটা চলছে। যখন রাজনৈতিকভাবে ভোট হবে, ক্ষমতায় আসার জায়গা আসবে, সেরকম সময় মানুষ তাদেরকে নির্বাচনে ভোটে জয়লাভ করাবে যারা মানুষের সঙ্গে কানেক্ট হতে পারবে। সুতরাং বিএনপি এই জায়গা থেকে অনেকটা পিছিয়ে, অথচ বাংলাদেশের একটা বিরোধী দল হিসেবে বিএনপি ছিল এক সময় আওয়ামী লীগের পরেই, কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমরা বিএনপির অনেকটা ভাঁটা পড়তে দেখছি। বাট মাঝখান থেকে জামাতে ইসলামী সে কিন্তু দিনের পর দিন ছড়িয়ে ফেলছে তাদের সংগঠন, তাদের রাজনৈতিক মতাদর্শটা মানুষের পাশে। সো এই জায়গায় বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আস্তে আস্তে জামাতের দিকে কানেক্ট হচ্ছে। ইন ফিউচারে দেখা যাবে জামাত তাদের কতটা প্রসার করতে পেরেছে, রাজনৈতিক মতাদর্শ বা মানুষের সেবা করার জন্য কতটা কি করতে পেরেছে সেটা ভোটের সময় দেখা যাবে। সুতরাং আর একটা জিনিস নিয়ে বাংলাদেশে একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে জামাতে ইসলামী
রাজনৈতিকভাবে এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু মেজর ডালিমের যে বক্তব্য তাতে পরিষ্কার হয়ে গেছে যে জামাতে ইসলামী কখনো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় বিরোধী ছিল না। উল্টে সে স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা রেখেছিল, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই যে আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি দুটো রাজনৈতিক দলের মাঝখান থেকে এত খারাপ খারাপ দিকগুলো সে তুলে ধরেছে, মানুষ এই জায়গা কনফিউজড হয়ে আছে যে সত্যি আওয়ামী লীগ ছিল স্রষ্টাচার, খারাপ, ইতিহাস ভুল আমাদেরকে বুঝিয়েছে, বাট বিএনপিও কতটা, তারাও তো খারাপ। কারণ জিয়াউর রহমানের বিভিন্ন বিষয়গুলো মেজর ডালিম যখন ব্যক্ত করেছে, মানুষের মনে এখন খটকা লেগে আছে। আর শিক্ষিত যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, যারা ইতিহাসে একরকম পড়ে এসেছে, বাট এখন সেই ইতিহাসবিদদের কাছ থেকে সত্য ঘটনা যখন শুনছে, তাদের মনে অনেক রকম কোশ্চেন আসে। সো এই জায়গা থেকে বুঝতে হবে যে জামাতে ইসলামী কিন্তু তাদের আস্তে আস্তে মোটিভ হিসাবে তারা বাংলাদেশটাকে আস্তে আস্তে ক্যাপচার করছে। সুতরাং বিএনপি যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছে তাদের এই সময় বোঝা উচিত যে বিএনপি যারা দায়িত্ববান ছিল তারা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, বিশেষ করে তারেক রহমান, খালেদা জিয়া, তারা তো দেশে নেই। আর এই সুযোগে জামাতে ইসলামী তাদের জালটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং বিএনপিরও আস্তে আস্তে মাঠে আসা দরকার, কোনো দুর্নীতি না করাই দরকার, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো না করা দরকার। কিন্তু এগুলো যত করবে আস্তে আস্তে মানুষের মন থেকে বিএনপি দূরে সরে যাবে। সুতরাং ভোট আসার আগে যে দল যতটা মানুষের সঙ্গে কানেক্ট হতে পারবে, আগামী নির্বাচনে বাংলাদেশে সেই দলই ক্ষমতা আসবে বলে আমরা ধারণা করছি। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো অন্য দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।